তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে আমি সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বাঙালিরা জানি রবিবার মানে শুধু সপ্তাহ শেষের ছুটির দিন নয়, মনের কোনো গোপন টানে রবিবার মানে হয়তোবা রবি ঠাকুরের দিনও বটে। 6টি দিনের কাজের ভার নামিয়ে একটুখানি একলা হয়ে মনের ভেতর তাকিয়ে দেখার দিন। আর সেই কাজে কেইবার সহায় হবেন রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া? এই সময়কালের মধ্যে পৃথিবীটা পাল্টেছে ঢের, অথচ মনের মধ্যে আজও ধুনি জ্বালিয়ে বসে আছেন সেই রবি ঠাকুর। এখনো বৃষ্টি হলে কিংবা দক্ষিণের বারান্দায় আচমকা হাওয়া দিলে তাঁরই কথা, তাঁরই গান মনে পড়ে। এই ছুটির বৈঠক কথার চলে সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেই ফিরে দেখার, তাকে ফিরে পাওয়ার চেষ্টা। বিশেষ করে এই বসন্ত দিনে, যখন চারপাশের বিবিধ হট্টগোল বা স্লোগানের মধ্যে মিশে যাচ্ছে কোকিলের ডাক, যখন রাস্তার ধারের গাছে ফুল ফুটুক না ফুটুক শুকনো ডালে জেগে উঠেছে কচি পাতা, গোপনে বদলে গিয়েছে রোদের গন্ধ। বসন্ত এসেছে যখন। বয়স ছিল 31, বাংলা সন 1299 ফাল্গুনে গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ। তখন ভাবেননি নিশ্চয়ই, কিন্তু আশ্চর্যভাবে এই লাবণ্য শব্দটি ফিরে এলো তাঁর জীবনে অন্য এক রচনার সূত্রে। জীবনে প্রায় পড়ন্ত বেলায় বাংলা 1335-এর ভাদ্র থেকে চৈত্র মাস পর্যন্ত প্রবাসী পত্রিকায় খণ্ডে খণ্ডে প্রকাশ পেল যে উপন্যাস, তার অন্যতম কেন্দ্র চরিত্রটির নাম লাবণ্য। সেই উপন্যাস শেষের কবিতা ঠিক বসন্তকাল নিয়ে কথা বললে পণ্ডিতেরা হয়তো ভুরু কুঁচকবেন, কিন্তু বসন্তকাল মানে কি শুধুই পাঁজির হিসেব মতো মাত্র 2টি মাস? বসন্ত মানে যদি একটি ছেলে আর একটি মেয়ের কোনো নিভৃত সংলাপ হয়, বসন্ত মানে যদি জীবনপটে একই সঙ্গে বিরহ আর মিলনের ছবি হয়, যদি সেই ছবির মধ্যে আমাদের বেঁচে থাকার কোনো ছায়া এসে পড়ে, তাহলে বলতেই হয় যে গোটা শেষের কবিতা জুড়েই একটা গভীর বাসন্তী রং লেগে আছে। ধরুন, যেখানে অমিত আর লাবণ্য ভাবী দাম্পত্যের নানা রকম কল্পনা করছে, খেয়াল বসি গড়া হলো দুজনের 2 মহল, মানসী আর দীপক। ছোট ছোট 2 ছত্র চিঠি দিয়ে পরস্পরকে নিমন্ত্রণও করা হলো। এবার লাবণ্য বলল, নিমন্ত্রণ তো করা গেল, তারপর? সন্ধ্যা তারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল ঝিরঝির করে ঝাউ গাছগুলো সারবে, বুড়ো বট গাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি। তোমার বাড়ির পিছনে পদ্ম দিঘি, সেইখানে খিড়কির নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ। তোমার এক একদিন এক এক রঙের কাপড়। ভাবতে ভাবতে যাব আজকে সন্ধ্যেবেলার রংটা কি। মিলনের জায়গারও ঠিক নেই, কোনোদিন শান বাঁধানো চাঁপাতলায়, কোনোদিন বাড়ির ছাতে, কোনোদিন গঙ্গার ধারে চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর পরব, পায়ে থাকবে হাতির দাঁতে কাজ করা খড়ম। গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ, সামনে রূপোর রেখাবিতে মোটা গোড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক্ষণে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজনে বেড়াতে বেরোব, কিন্তু দুজনে 2 জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুইয়ের যে তফাৎ আছে ভন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু আমার থেকে তুমি অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্যে দাম্পত্যে 2 পারে 2 মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। যাকগে আমার বাগানটা, কলকাতার বাইরে 1 পা নড়ব না।
নিরঞ্জনদের আপিসের উপরের তলায় 75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব, সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। চিদাকাশে কাছে দূরে ভেদ নেই। 3.5 হাত চওড়া বিছানায় বাঁ পাশে তোমার মহল মানসী, ডান পাশে আমার মহল দীপক। ঘরের পূব দেয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতেই তোমারও মুখ দেখা আর আমারও। পশ্চিম দিকে থাকবে বইয়ের আলমারি, পিঠ দিয়ে সেটা রোদ্দুর ঠেকাবে, আর সামনের দিকে সেটাতে থাকবে 2টি পাঠকের একটি মাত্র সার্কুলেটিং লাইব্রেরি। ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা, তারই বাঁ পাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো এক প্রান্তে, তোমার কাপড়ের আলনার আড়ালে তুমি দাঁড়াবে 2 হাত তফাতে। নিমন্ত্রণের চিঠিখানা উপরের দিকে তুলে ধরবো কম্পিত হস্তে, তাতে লেখা থাকবে, ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া। কি মনে মনে ভাবছেন তো, এ কি আর জীবনে ঘটে? এ তো শুধু কবি কাহিনী। কবির রোম্যান্টিক চোখে নিত্যদিনের রংচটা যাওয়া আসাও এমন রামধনু রং হয়ে ওঠে। বাস্তব কঠিন ঠাঁই। একবার সেখানে গিয়ে পড়লে প্রতিদিন ওই কাব্য ভরা চিঠি দিয়ে নিমন্ত্রণ কোথায় পালাবে? কারণ জীবন অনেক কর্কশ, অনেক রুক্ষ। নিশ্চিত অমিত রায় হাজির থাকলে উত্তর দেওয়ার জন্য নিবারণ চক্রবর্তীকেই ডাকতেন। তিনি তার নিজস্ব ছাঁদে তীরের মতো, বর্ষার ফলার মতো, নিউরালজিয়ার ব্যথার মতো তীব্র বাক্যবাণে প্রতিপক্ষকে দিশেহারা করতেন হয়তো। আমি ঠিক অতটা পারবো না, তবে একটা গল্প বলতে পারি। গল্প হলেও সত্যি, বলেছেন নির্মল কুমারী মহলানবিশ। রবীন্দ্রনাথ ঠাকুর তখন বিদেশে, নরওয়েতে, তখনও শেষের কবিতা লেখা হয়নি। একদিন বেড়াতে বেড়াতে তিনি নির্মল কুমারী মহলানবিশকে বললেন, একটা কথা মাঝে মাঝে ভাবি, আধুনিক কালের ছেলেমেয়েরা কিন্তু রোম্যান্স করতেও জানে না। তাই আধুনিক সাহিত্যের আজকাল এইরকম চেহারা, সবই যেন স্থূল, কোনো সুন্দর জিনিসই সুশ্রীভাবে ভোগ করতে জানে না। ধরো, একটি ছেলে ও মেয়ে পরস্পরকে ভালোবাসে এবং তারা পেয়েওছে পরস্পরকে, তবু তারা এমনভাবে চলতে পারে যাতে গোড়াকার রোমান্স চিরকালই বজায় রাখা যায়। যেমন একটা ভালো মিউজিক কখনো পুরনো হয় না। ধরো, তারা নিয়ম করলো প্রতিদিন দেখাশুনো হবে না, যেদিন হবে সেদিন বিশেষভাবে যত্ন নিয়ে সাজসজ্জা করবে। মেয়েটি যদি বাজাতে জানে এমন হয়, তবে তার যন্ত্রটা কাছে নিয়ে তার প্রিয়তমের জন্য অপেক্ষা করে থাকবে। আকাশে চাঁদ উঠেছে, জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছে, সমস্ত প্রকৃতি যেন আজ বিশেষভাবে প্রফুল্ল হয়ে উঠেছে। মেয়েটি আস্তে আস্তে তার বিনয় ঝংকার দিচ্ছে আর ভাবছে, এই বুঝি এলো। দুদিকে দুখানা বাড়ি, মাঝখানে দিঘি দিয়ে পৃথক করা, তার উপরে সাঁকো। মেয়েটির কাছ থেকে অনুমতি না পেলে ছেলেটি তার কাছে আসতে পারবে না। এই নিয়ম তারা নিজেরাই করে রেখেছে। এ পর্যন্ত শুনে আমি খুব হেসে উঠলাম। পরে যখন শেষের কবিতায় লাবণ্য আর অমিত রায়ের রোমান্সের কল্পনা দেখলাম, মনে পড়ল নরওয়েতে 1926 সালে মোটরে বসে ওই বর্ণনা শুনেছিলাম। সে কথা স্মরণ করিয়ে দিলে তিনিও হেসে বলেছিলেন, আমার মনে আছে। দেখো না, সেদিন একটা ছবি এঁকেছিলাম, মনের মধ্যে সেটা লুকিয়েছিল, এখন কাজে লেগে গেল। কথা হচ্ছিল চিঠি নিয়ে। যারা ভালোবাসে তাদের পরস্পর চিঠি চালাচালি নিয়ে, সেই চিঠির আয়নায় দ্রুত এক ঝলক নিজেদের মুখ দেখে নেওয়া নিয়ে, এই নিয়ে কথা হচ্ছিল। দু চোখ বুঝে যদি ভাবতে পারেন, কোনো একদিন সমস্ত আকাশে বাতাসে ছড়িয়ে গিয়েছে নিমন্ত্রণের চিঠি। যদি আজ সকালের এই হাওয়ায় পুরনো কোনো সুখ বা কোনো দুঃখ জেগে ওঠে মনে, যদি মনে পড়ে কোনো ফেলে আসা চিঠির কথা, কোনো না পাওয়া চিঠির কথা, যে চিঠির প্রতীক্ষা ছিল বহুদিন অথচ যা হাতে আসেনি, তেমন কোনো চিঠির আখর যদি মনে ভাসে, তাহলে হয়তো বুঝতে পারবেন কিভাবে আমাদের জীবনে জুড়ে যায় এক একটি চিঠি, কিভাবে চিঠি থেকে চিঠিতে গড়ে ওঠে সেতু, জুড়ে যায় আমাদের মাঝখানে ক্রমশ বাড়তে থাকা দূরত্ব, কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছুকাল পরে আর এক কবি শক্তি চট্টোপাধ্যায় লেখেন,
আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আমরা ক্রমশই চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে। আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক। আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। এরকমভাবে আমরা যে ধরনের মানুষ, সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে। এরকমভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের আহাম্মক দুর্বলতা, অভিপ্রায় সবই। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর। বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই। এরকমভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায়। অনেক দিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি, অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের, অনেক দিন গান শুনিনি মানুষের, অনেক দিন আবোল তাবোল শিশু দেখিনি আমরা। আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে। অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। আমি এমন একটা চরিত্রে অভিনয় করেছিলাম যে প্রথম জীবনে অন্ধ ছিল না, কিন্তু পরে একদিন অন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎই চোখের সামনে নিভে গিয়েছিল পৃথিবীর আলো। সেই চরিত্রটি ছবির একেবারে শেষে একদিন মুখে মুখে একটা কবিতা রচনা করতে থাকে। সেই কবিতা যেন তার স্বপ্নের, তার গভীর বাসনার ছবি। একটা বড় চেয়ারে এসে বসেছে আর বলে চলেছে, একদিন কেউ এসে বলবে, তোমার বুকের সিন্দুকটা অনেক দিন খোলা হয়নি, একটু আলো লাগাও, আমি কয়েক ঝলক বিদ্যুৎ এনেছি। একদিন কেউ এসে বলবে, তোমার ঘর অনেক দিন ধোয়া মোছা হয়নি, আমি একটা নদী এনেছি। একদিন কেউ এসে পাতালে নেমে যাওয়ার আগে আমার হাত ধরবে। সেই কয়েক ঝলক বিদ্যুৎ কিংবা একটা নদী কেউ কখনো আনবে কিনা সে তর্ক তোলার কোনো মানে নেই, কিন্তু একথা বলাই যায় যে ছবির শেষে সেই দৃশ্যে হয়তোবা বসন্তই পা রেখেছিল তার জীবনে। যে মানুষের চোখেতে আঁধার নেমেছে, যার আজকাল পরশু সব কালচে অমাবস্যার ভিতরে একাকার, তেমন কারো জন্য যদি সত্যি একদিন কেউ বুকে করে এক মুঠো নদী আনে, টাটকা অগ্নিশিখা আনে, আর যদি সত্যি সেই বয়ে আনা জল আর বিদ্যুতে দূর হয় বুকের কোটরে জমে থাকা পুরনো দীর্ঘশ্বাস, তাহলে সেও তো এক বসন্ত। বলতে পারেন শেষ বসন্ত। আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়েছে বৃথায়, এতকাল ভুলেছিনু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে। আমার সময় আর নাই, তাই আমি গণিতেছি একে একে কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। পূরবী কাব্যগ্রন্থের শেষ বসন্ত নামের কবিতাটা লেখা হয়েছিল 21শে নভেম্বর 1924। রবীন্দ্রনাথ ঠাকুর তখন দূর প্রবাসে। তার মাত্র দিন কয়েক আগে পেরু যাবার পথে বুয়েনোস এয়ারিসে পৌঁছেছেন তিনি। শরীর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের নির্দেশ, আপাতত কিছুকাল যাওয়া আসার ধকল নেওয়া চলবে না,
সুতরাং পেরু যাওয়ার চিন্তা বাদ দিতে হলো অচিরে। অসুস্থ কবিকে দেখতে এলেন তার অনুরাগী ভিক্টোরিয়া ওকাম্পো। তারিখটা ছিল 8ই নভেম্বর। অতঃপর সান ইসিদ্রোতে ওকাম্পোর অতিথি হলেন রবীন্দ্রনাথ। সেখানেই কাটল 1.5 মাসেরও কিছু বেশি সময়। শেষ বসন্ত কবিতাটি সেই অবকাশে লেখা, এবং এই কবিতার গড়নে স্পষ্টই ছাপ ফেলে আছে তাঁর বিজয়া ভিক্টোরিয়া ওকাম্পো। পূরবী কাব্যের উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন বিজয়ার করকমলে। বইয়ের বিভিন্ন কবিতায় সেই মানসীর ছায়া আরো স্পষ্ট। আসলে কবিতার মধ্যে সমস্ত কবিরই অন্যরকম এক জীবনচরিত ক্রমাগত লেখা হয়ে চলে, তা সে কবির জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতে। ঠিক তেমনভাবেই আর্জেন্টিনিয়ায় লেখা একগুচ্ছ কবিতায় 1924-এর শেষে ধরা থাকলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত কিছু স্মৃতি। কিভাবে তাঁর জীবনের ঢেউ দিয়ে গিয়েছিল অকাল বোধনের মতো বসন্ত, তারই প্রমাণ এইসব কবিতা। শারীরিক বাধা কাটিয়ে নতুন করে সৃষ্টির মধ্যে ডুবে যাচ্ছেন কবি। তার আগে থেকে গেল এই আশ্চর্য স্বগতোক্তি, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। সম্পর্কের এই এক মায়া, চোখে চোখ রেখে কোনো টুকরো মুহূর্তে জেগে ওঠে নিবিড় অনুভব। তার সামনে দাঁড়িয়ে শেষ বসন্ত কবিতাটিকে যেন প্রবীণ কবির অন্তিম ইচ্ছাপত্রের মতো মনে হয়। সেই ইচ্ছাপত্রে একটা গভীর বাসনা আছে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। আর গভীরতর একটি চক্ষু মিলন আছে, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। আশ্চর্য, এই কবিতা রচনার মাত্রই কিছুকাল আগে 1 অক্টোবর 1924 কবি তখন সমুদ্রে ভাসমান হারুনা মারু জাহাজে লেখা হয়েছিল আরেকটি কবিতা, আহ্বান। আমারে যে ডাক দেবে এ জীবনে তারে বারংবার ফিরেছি ডাকিয়া, সেনারি বিচিত্র বেশে মৃদু হেসে খুলিয়াছে দ্বার থাকিয়া থাকিয়া, দীপখানি তুলে ধরে মুখে চেয়ে ক্ষণকাল থামি, চিনেছে আমারে তারই সেই চাওয়া, সেই চেনার আলোক দিয়ে আমি চিনি আপনারে। একটি দৃষ্টিপাত নিয়ে আসে গভীর পরিচয়। অমিত রায়ের কথায় বললে নিতান্তই দেখাশোনা নয়, চেনাশোনা। আর অমিতর কথা যখন এসেই গেল আর একবার, এক ঝলক দেখে নেওয়া যেতেই পারে কিভাবে শিশির কবিতায় এমনই একটি মুহূর্তে চোখের ভাষা নির্ভুল পড়ে নিয়েছিল অমিত এবং লাবণ্য। দেখুন আর্যা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি। কিন্তু এছাড়া আরও একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা। এই রকম জায়গার জন্যে, মনটাকে সহজ করবার জন্যে একটা কবিতা না ওড়ালে তো চলছে না। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেন, কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। এ অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করে দিক, তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না। অমিতর মুখের দিকে চাইলে, কিছু বললে না। কিন্তু লাবণ্য তো বরাবরই জানতো যে অমিত যখন তার খুব কাছে, তখনও সে আসলে অনেক দূরে। তাই সেদিন হাত ছাড়িয়ে নেয়নি বটে, তবে কাছে থেকেও গভীরে কোথাও দূরেই থেকেছে।
তাদের মেলামেশায় কাছে থেকে দূর রচনার এই আয়োজন ডালপালা মেলেছে ভিতরে ভিতরে। এও এক বসন্তকাল, যাকে পাওয়া যাবে না কোনোদিন। তারই হাওয়া হঠাৎ দক্ষিণ কোণ থেকে ঝড়ের মতো ধেয়ে আসে, এলোমেলো করে দেয় সমস্ত জীবন। সেই ঝড়ের চাল চরিত্র ঠিক কেমন, কোনো আবহাওয়া অফিস তার খবর দিতে পারে না। যেমন ধরুন জয় গোস্বামীর এই কবিতায়, সবার সঙ্গে বসেছিলাম, পথের পাশের চায়ের দোকান, মাথার উপর খড়ের চালা ছই, আবার কেন ডাক পাঠালে ও অন্ধকার বসন্ত দিন, এখন আমার ভূমিকা অল্পই। ওরা কেমন ভেসে আসছে, দোলের ছেলে দোলের মেয়ে, সারা শরীর আবির ওদের, পায়ের তলায় সমুদ্র থই থই। এমন সময় ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে ডালেই ঝড় নেমেছে ওই। উড়িয়ে নিল কে যেন কার পাগল করা গানের গলা, হাত থেকে কার ভাসিয়ে নিল বই। ফিরল যখন চুলের উপর ঝড়ের কুটো আটকে আছে, সরিয়ে দেব, কিন্তু আমার ভূমিকা অল্পই। একটা দুটো চুল রূপলি, আমি তো তার মেয়ের বন্ধু, তাই বলে কি বসন্ত দিন মনে মনেও তার বন্ধু নই? ঝড়কে গিয়ে জানিয়ে এসো কি মানে হয় এমন করার। সে বুঝবে না আমি যে তার শুকনো পাতা হই। আবার আমার ডাল কাঁপছে, সমস্ত ডাল কাঁপছে আমার, কিন্তু বলো বসন্ত দিন তার সঙ্গে তলিয়ে যাবার উপায় আমার কই? গোপনও কথাটি রবে না গোপনে, একদিন রবি ঠাকুরই দিয়েছিলেন এই আশ্বাস। কিন্তু জীবন অত সহজ নয় মোটি। গোপন কথা যদি চোখের কোলে ফুটেও ওঠে, তাকে কবুল করে নিতেও ক্ষমতা চাই, সেরকম অনুকূল পরিস্থিতি চাই। না হলে এমন তো কতই হয়, যেখানে লুকোনো কথা বুকের মাঝেই জমে থাকে, তার বলা হয়ে ওঠে না, বা বলা গেলেও অভীষ্টটি সিদ্ধ হয় না কিছুতেই। যেমন চোখের বালি, সেই গল্প তো সকলেরই জানা। মহেন্দ্রের সঙ্গে বিনোদিনীর বিয়েটা হতেই পারত, কিন্তু ঘটনাচক্রে হলো না। মহেন্দ্র স্ত্রী হলো আশা, আর বিনোদিনী তার একগা রূপ নিয়ে অকাল বিধবা হলো। তারপর ফিরে এলো মহেন্দ্রেরই সংসারে। আশার সঙ্গে সে সই পাতালো চোখের বালি। তারপর নানা টান পড়ে, নানা ঘাত প্রতিঘাত। একদিন আশা বাড়ি নেই, বিনোদিনী আছে। কলেজ থেকে বাড়ি ফিরল মহেন্দ্র। তারপর দ্বার খুলিয়াই দেখিল চন্দন গুঁড়া ও ধুনার গন্ধে ঘর আমোদিত হইয়া আছে। মশারিতে গোলাপি রেশমের ঝালর লাগানো, নিচের বিছানায় শুভ্র জাজিম তকতক করিতেছে, এবং তাহার উপরে পূর্বেকার পুরাতন তাকিয়ার পরিবর্তে রেশম ও পশমের ফুল কাটা বিলাতি চৌকা বালিশ সুসজ্জিত। তাহার কারুকার্য বিনোদিনীর বহুদিনের পরিশ্রম জাত। আশা তাহাকে জিজ্ঞাসা করিত, এগুলি তুই কার জন্য তৈরি করিতেছিস ভাই? বিনোদিনী হাসিয়া বলিত, চিতাসজ্জার জন্য। মরণ ছাড়া তো সোহাগের লোক আমার কেহই নাই। পরিশ্রান্ত মহেন্দ্র মেঝের উপরকার শুভ্র বিছানায় শুইয়া নূতন বালিশগুলির উপর মাথা রাখিবা মাত্র একটি মৃদু সুগন্ধ অনুভব করিল। বালিশের ভিতরকার তুলার সঙ্গে প্রচুর পরিমাণে নাগকেশর ফুলের রেণু ও কিছু আতর মিশ্রিত ছিল। মহেন্দ্র চোখ বুজিয়া আসিল। মনে হইতে লাগিল এই বালিশের উপর যাহার নিপুণ হস্তের শিল্প, তাহারই কোমল চম্পক অঙ্গুলির যেন গন্ধ পাওয়া যাইতেছে। এমন সময় দাসী রূপার রেকাবিতে ফল ও মিষ্ট এবং কাঁচের গ্লাসে বরফ দেওয়া আনারসের শরবত আনিয়া দিল। এই সমস্তই পূর্বপ্রথা হইতে কিছু বিভিন্ন এবং বহু যত্ন পারিপাট্যের সহিত রচিত। সমস্ত স্বাদে গন্ধে দৃশ্যে নূতনত্ব আসিয়া মহেন্দ্রের ইন্দ্রিয় আবিষ্ট করিয়া তুলিল। তৃপ্তিপূর্বক ভোজন সমাধা হইলে রূপার বাটায় পান ও মশলা লইয়া বিনোদিনী ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল। হাসিতে হাসিতে কহিল, এই কয়দিন তোমার খাওয়ার সময় হাজির হইতে পারি নাই, মাপ করিও ঠাকুরপো। আর যাই করো, আমার মাথার দিব্য রহিল, তোমার অযত্ন হইতেছে এই খবরটা আমার চোখের বালিকে দিও না। এই বলিয়া
বিনোদিনী পানের বাটা মহেন্দ্রের সম্মুখে অগ্রসর করিয়া দিল। আজিকার পানের মধ্যেও কেয়া খয়েরের একটু বিশেষ নূতন গন্ধ পাওয়া গেল। মহেন্দ্র কহিল, যত্নের মাঝে মাঝে এমন একটা ত্রুটি থাকাই ভালো। বিনোদিনী কহিল, ভালো কেন শুনি? তারপর খোঁটা দিয়ে সুদ শুদ্ধ আদায় করা যায়। মহাজন মশায়, সুদ কত জমিল? মহেন্দ্র কহিল, খাবার সময় হাজির ছিলে না, এখন খাবার পরে হাজরি পোষাইয়া আরও পাওনা বাকি থাকিবে। বিনোদিনী হাসিয়া কহিল, তোমার হিসাব যেরকম কড়াক্কর, তোমার হাতে একবার পড়িলে আর উদ্ধার নাই দেখিতেছি। মহেন্দ্র কহিল, হিসাব যাই থাক, আদায় কি করিতে পারিলাম? বিনোদিনী কহিল, আদায় করিবার মতো আছে কি? তবু তো বন্দি করিয়া রাখিয়াছ বলিয়া ঠাট্টাকে হঠাৎ গাম্ভীর্যে পরিণত করিয়া ঈষৎ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। মহেন্দ্রও একটু গম্ভীর হইয়া কহিল, এটা কি তবে জেলখানা? এমন সময় বেহারা নিয়ম মতো আলো আনিয়া টিপায়ের উপর রাখিয়া চলিয়া গেল। হঠাৎ চোখে আলো লাগাতে একটু হাতের আড়াল করিয়া নত নেত্রে বিনোদিনী বলিল, কি জানি ভাই, তোমার সঙ্গে কে পারিবে, এখন যাই, কাজ আছে। মহেন্দ্র হঠাৎ তাহার হাত চাপিয়া ধরিয়া কহিল, বন্ধন যখন স্বীকার করিয়াছ তখন যাইবে কোথায়? বিনোদিনী কহিল, ছি ছি, ছাড়ো, যাহার পালাইবার রাস্তা নাই তাহাকে আবার বাঁধিবার চেষ্টা কেন? বিনোদিনী জোর করিয়া হাত ছাড়াইয়া লইয়া প্রস্থান করিল। মহেন্দ্র সেই বিছানায় সুগন্ধ বালিশের উপর পড়িয়া রহিল। তাহার বুকের মধ্যে রক্ত তোলপাড় করিতে লাগিল। নিস্তব্ধ সন্ধ্যা, নির্জন ঘর, নববসন্তের বাতাস দিতেছে। বিনোদিনীর মন যে ধরা দিল দিল, উন্মাদ মহেন্দ্র আপনাকে আর ধরিয়া রাখিতে পারিবে না, এমনই বোধ হইল। এই হল রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত। দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়ায় গড়া, খানিক মিলন, খানিক বিরহ এবং অনেকটা এই দুয়ে মেশানো কোনো অনুভব। এ কি মনে রাখা, এ কি ভুলে যাওয়া, এ কি স্রোতে ভাসা, এ কি কুলে যাওয়া, কে জানে। হয়তো সবগুলোই, হয়তো এর কোনোটাই পুরোপুরি নয়, হয়তো এর সবই মিশে আছে তার শরীরে। এই সব মিলিয়েই বসন্তের মূর্তি গড়েন রবি ঠাকুর। তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি, বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী। সেই উত্তরীটি কার? কার আবার? বসন্তের। কিন্তু শুধুই কি বসন্তের? রবীন্দ্রনাথ ঠাকুর বলবেন, না, সেই উত্তরীয় একটু একটু করে আমাদের সকলের জীবনেই জড়িয়ে আছে। বিপুল এই ভুবনডাঙায় বসন্ত যে কখন আমাদের বেঁচে থাকার, বেঁচে ওঠার প্রতীক হয়ে দাঁড়ায়, তা কি আমরা খেয়াল করি সব সময়? আমাদের রোজকার যে জীবন নিরন্তর ভাঙা গড়ার খেলায় দুলে চলেছে, তারই মধ্যে বসন্ত এসে দাঁড়ায় সমস্ত ধ্বংসের শেষে কচি আলোর মতো। সেই বসন্ত শুধুই কোকিলের ডাক আর সবুজ পাতায় আটকে থাকে না। আর সেই ঋতু তখন খুব গভীর একটা অর্থে মানুষের পরিপূর্ণতার একটা ছবি হয়ে ওঠে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, সেই তো জীবন। বসন্তের গানেও সেই দোলাচল ছুঁয়ে দেন রবীন্দ্রনাথ। খুব লম্বা একটা প্রতীক্ষা যেন শেষ হচ্ছে, যেন কারো দেখা পাবো, যেন নিজেকেই ফিরে পাবো আবার নতুন করে, যেন নিজের ভেতর থেকেই বেরিয়ে জেগে উঠব অন্য আর একটা জন্মের মধ্যে। যেমন জেগে উঠেছিল চিত্রাঙ্গদা, মণিপুর রাজকন্যা, যে পুরুষের মতো অস্ত্রবিদ্যায় শিখেছিল শুধু, অথচ একদিন অর্জুনের সঙ্গে তার আকস্মিক পরিচয়ে ভেসে গেল সমস্ত জীবন। চিত্রাঙ্গদা জেগে উঠল ভালোবাসার মধ্যে। কখনো খেয়াল করে দেখেছেন কিভাবে এই গানের মধ্যে একেবারে শেষ দিকে অন্য এক জেগে ওঠার কথা শুনিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর? আমি প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করহানি বারে বারে, দেওয়া হলো না যে আপনারে এই ব্যথা মনে লাগে। ওই তো
বিশ্বময় বয়ে চলেছে প্রাণ তরঙ্গ, তাতে যোগ দেওয়ার জন্য নিজেকে আমি প্রস্তুত করে তুলেছি কি? সেই প্রাণ আমার কাছে যা যা দাবি করেছে সেসব যথাসাধ্য পূরণ করেছি কখনো? ৭৪ বছর বয়সে এই গান লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার ২২ বছর আগে ৫ই এপ্রিল ১৯১৪ লেখা আরেকটি গানে এমনই এক জেগে থাকার কথা এসেছিল। সেই গানেও ছিল বসন্তের কথা, ছিল এমন একটি অপেক্ষার কথা। বস্তুত একলা একটি ঘরের নির্জন প্রতীক্ষায় সেই গানের সম্বল। শুধু একলার প্রতীক্ষাই বা কেন, যখন সবাই মিলে একসঙ্গে মেতে উঠেছে বসন্ত উৎসবে, সেই তরঙ্গের কথাও লিখে গিয়েছেন রবি ঠাকুর। বাংলা ১৩২২ সনে প্রকাশিত ফাল্গুনী নাটকে তো সেই যৌবনেরই জয়গান। প্রকাশের ২ বছর পরে ১৩২৪-এ সবুজপত্র কাগজে আমার ধর্মপ্রবন্ধে ফাল্গুনীর সার কথাটি বুঝিয়ে লেখেন তিনি। জীবনকে সত্য বলে জানতে গেলে মৃত্যুর মধ্যে দিয়ে তার পরিচয় চাই। যে লোক নিজে এগিয়ে সে মৃত্যুকে বন্দী করতে ছুটেছে, সে দেখতে পায় যাকে সে ধরেছে সে মৃত্যুই নয়, সে জীবন। যখন সাহস করে তার সামনে দাঁড়াতে পারিনে, তখন পিছন দিকে তার ছায়াটা দেখি, সেইটা দেখে ডরিয়ে ডরিয়ে মরি। নির্ভয়ে যখন তার সামনে গিয়ে দাঁড়াই, তখন দেখি যে সর্দার জীবনের পথে আমাদের এগিয়ে নিয়ে যায়, সেই সর্দারই মৃত্যুর তরুণদ্বারের মধ্যে দিয়ে আমাদের বহন করে নিয়ে যাচ্ছে। ফাল্গুনীর গোড়াকার কথাটা হচ্ছে এই যে যুবকেরা বসন্ত উৎসব করতে বেরিয়েছে, কিন্তু এই উৎসব তো শুধু আমোদ করা নয়, এ তো অনায়াসে হবার জো নেই। জরার অবসাদ, মৃত্যুর ভয় লঙ্ঘন করে তবে সেই নবজীবনের আনন্দে পৌঁছানো যায়। সেই নবজীবনের আনন্দে মেতে উঠবে বলেই তো একদিন জরার ভয়ঙ্কর বুড়োকে ধরবে বলে মৃত্যু গুহায় একলা গিয়েছিল চন্দ্রহাস। তারপর সে বেরিয়েও এলো সেই অন্ধকার কোটর থেকে। ছেলের দল চেঁচিয়ে উঠল, ওই যে চন্দ্রহাস। কিন্তু সে তো সবাই বিস্ময়ের শুরু। এরপর গুহা থেকে যে বেরিয়ে আসবে সে তাদেরই সর্দার। সে এসে জানাবে মৃত্যু বলে, জরা বলে ভয়ঙ্কর কিছু নেই, সেই ভয়ের ওপারে আছে জীবন। এই হলো রবি ঠাকুরের ফাল্গুনী সার কথা। আমরা সেই দৃশ্যটা একবার শুনে নেব। ওই যে চন্দ্রহাস, চন্দ্রহাস। রোষ রোষ, ব্যস্ত হোস নি, এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না। না, ও চন্দ্রহাস ছাড়া আর কেউ হতে পারে না। বাঁচলুম। এসো এসো চন্দ্রহাস, এতক্ষণ আমাদের ছেড়ে কি করলে ভাই বলো? যাকে ধরতে গিয়েছিলে তাকে ধরতে পেরেছ? ধরেছি, তাকে ধরেছি। কই, তাকে তো দেখছি না। সে আসছে, এখনই আসছে। কি তুমি দেখলে আমাকে বলো ভাই? সে তো আমি বলতে পারবো না। কেন? সে তো আমি চোখ দিয়ে দেখিনি, তবে আমার সব দিয়ে দেখছিল। তা হোক না, বলো না ভাই। আমার সমস্ত দেহ মন যদি কণ্ঠ হতো, বলতে পারত। কাকে তুমি ধরেছ তাও কি বুঝতে পারলে না? জগতের সেই বিরাট বুড়োটাকে, যে বুড়োটা অগস্ত্যের মতো পৃথিবীর যৌবন সমুদ্র শুষে খেতে চায়। সে যে ভয়ঙ্কর, যে অন্ধকারের মতো, যার বুকে চোখ, যার পা উল্টো দিকে, যে পিছনে হেঁটে চলে, নরমুণ্ড যার গলায়, শ্মশানে যার বাস। আমি তো বলতে পারিনি। সে আসছে, এখনই তাকে দেখতে পাবো। ভাই বাউল, তুমি দেখেছো তাকে? হ্যাঁ, এই তো দেখছি। কই? এই যে, ওই যে বেরিয়ে এলো। ওই যে কে গুহা থেকে বেরিয়ে এলো। আশ্চর্য। এ কি? এই যে তুমি সেই আমাদের সর্দার রে। বুড়ো কোথায়? কোথাও তো নেই। কোথাও না। তবে সে কি? সে স্বপ্ন। তবে তুমি চিরকালের। হ্যাঁ, আর আমরাই চিরকালের। হ্যাঁ,
পিছন থেকে যারা তোমাকে দেখলে তারা যে তোমাকে কত লোকে কত রকম মনে করলে তার ঠিক নেই। সেই ধুলোর ভিতর থেকে আমরা তো তোমাকে চিনতে পারিনি। তখন তোমাকে হঠাৎ বুড়ো বলে মনে হলো, তারপর গুহার মধ্যে থেকে বেরিয়ে এলে। এখন মনে হচ্ছে তুমি বালক, যেন তোমাকে এই প্রথম দেখলুম। এ তো বড় আশ্চর্য, তুমি বারে বারেই প্রথম, তুমি ফিরে ফিরেই প্রথম। ভাই চন্দ্রহাস, তোমারই হার হলো, বুড়োকে ধরতে পারলে না। আর দেরি না, এবার উৎসব শুরু হোক। সূর্য উঠেছে। ঠিক কিভাবে ঝাউয়ের দোলে আমাদের দুঃখ রাতের গান ঝংকার দিয়ে ওঠে তার হদিশ রবি ঠাকুরই বলতে পারবেন। বলেনও, বহু যুগের ওপার থেকে তার সঙ্গে আমাদের কথা চালাচালি শুধু যে সুরে সুরে তালে তালে তা তো নয়। প্রতিবার প্রতিদিন আমরা যখন নতুন করে জন্ম নিই, যেমন প্রতি বসন্তে আমাদের সঙ্গে তার আলাপ চলতেই থাকে। পুরনো থেকে নতুনের মধ্যে জন্মাবার এই বাসনা, কিংবা আলো থেকে অন্ধকারের দিকেই চলা রবীন্দ্রনাথ ঠাকুরের আজীবনের সাধনা। তিনি ডাক দিয়েছেন, কিন্তু আমরা কি সেই ডাকে সাড়া দিয়েছি? আমরা কি আলোকে চেয়েছি এত গভীরভাবে, এত আকুলভাবে? আকাশ তাকে আলোয় ভরেছে বলে যে কবি আকাশকে গানে গানে ভরে দিতে চান, সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতি বসন্তে দক্ষিণের হাওয়ায় আমাদের ভিতরে সঞ্চারিত করেন সাহস। প্রতি বসন্তে নতুন করে জেগে ওঠার সাহস। সেই সাহস ছড়িয়ে যায় যুগ হতে যুগান্তরে, প্রাণ থেকে প্রাণে। তাই 20 শতক যখন ফুরিয়ে আসছে প্রায়, সেই কালবেলায় দাঁড়িয়ে এক নবীন কবি জয়দেব বসু রচনা করেন জেগে ওঠার নতুন আখ্যান। পাথরের এই দেশে স্মৃতি তবু মাটি ফুঁড়ে ঢোকে। তখন কুয়াশা নামে, ঘাসের চূড়ায় জলে জোনাকির আলো পরমাণু। সন্ধ্যার পাখিরা সব পালকের উষ্ণতায় ক্রমাগত আবছা হয়ে যায়। আমি দেখতে পাই খুলে যাচ্ছে প্রকাণ্ড জানলা। জাগো হাওয়া, জাগো পৌষ ফাগুনের আঁধি, জাগো ব্যাসাল্ট ঝড়ের বন্যা, জাগো রিক, জাগো শাম, জাগো আশা ও ডানার ঢেউ। এই এপিটাফ অবলিস্কের শহরে জাগো ঘাস, জাগো নিশানেরা, জাগো মানুষের চিন্তা ও ইচ্ছার স্রোত। নাভি থেকে শব্দকে তুলে আনতে জাগো। আশা ও নিরাশার মধ্যে কেঁপে উঠছে এই দেশ। ভয়ে কাঁপছে, আকাঙ্ক্ষায় কাঁপছে, তার স্নায়ু রক্তের সঙ্গে কথা বলো। জাগো মহরমের দুলদুল, রক্তাক্ত ঘাড় তুলে আকাশে বিদ্ধ করো রেশা ও নিঃশ্বাস। জাগো লাভা, নিশ্চিহ্ন করে দাও সাবেকি শিল্পের স্মৃতি। মিনা বাজারে ঠাটবাট, বৃশ্চিক রাশির নিচে যে মানুষ শুয়ে আছে, ভাষাহীন, কপর্দকহীন, তাকে দাও রূপকথা, তাকে দাও যথার্থ মনীষা। জাগো ভবিষ্যৎ, জাগো নতুন কবিরা।